হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ট্রিপের আজ শেষ দিন। ৬ জুন ২০২৫-এর সকালে নারকান্দা থেকে শুরু হয়েছিল আমাদের পথ চলা। দিন ৭ সময় কেটেছিল প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর বিস্ময়ের মাঝে। হিমাচল প্রদেশ এত সুন্দর যা ছিল আমার কল্পনার বাইরে। শুরুর দিকে মনে একটা জিজ্ঞাসা ছিল, স্পিতি ভ্যালি কি লাদাখের থেকেও সুন্দর হতে পারে, কিংবা কাশ্মীরের অল্টারনেট ভাবা যেতে পারে? উত্তর পেয়েছিলাম গল্পের শেষে এসে, যে স্পিতির কোনো তুলনা নেই। কারণ এই ট্রিপে নেই বলে কিছু নেই। একজন প্রকৃতিপ্রেমিক বা পর্যটক যা যা আশা করে সব কিছু মিলিয়ে এই স্পিতি ভ্যালি। অ্যাডভেঞ্চার, মাউন্টেন, রিভার, ব্লু লেক, ডেঞ্জারাস রোড, হাইস্ট ভিলেজ, মন্দির, মনাস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, সব কিছুর প্যাকেজ এই স্পিতি ভ্যালি। কিন্তু এত দূরে এসে একটা জিনিস হয়তো বাদ পড়ে যায়, বরফ কিংবা স্নো। অনেকটা শেষ পাতে চাটনি কিংবা পাঁপড় ভাজার মতো। এই বরফের দেখা পেলে বলা যেতেই পারে, যার শেষ ভালো তার সব ভালো। আর সেই বরফের সন্ধানেই আমাদের পথ চলা চন্দ্রতাল থেকে রওনা দিয়ে হিমাচল প্রদেশের শিশু ভিলেজ হয়ে লাদাখের পথে বিখ্যাত বারালাচালা পাস দেখতে। যদিও এটা স্পিতির আইটিনারিতে আসে না, তবে দর্শকদের কথা মনে রেখে আর চন্দ্রতাল দেখে নেওয়ার পর সুরজতাল দেখার ইচ্ছেকে পূর্ণতা দিতেই আজ 18 ঘন্টা সফর। গল্পের শেষে ক্লান্তিতে শরীর চুরমার হয়ে গেলেও মন জুড়ে গিয়েছিল এক অদৃশ্য ভালোবাসায়। যে গল্প শুরু হচ্ছে 11 জুনের সকালে চন্দ্রতাল লেক থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আমাদের টেন্ট হাউস থেকে। আজ 11 জুন 2025, আমাদের স্পিতি ভ্যালি ট্রিপের শেষ দিন। আর যদি সময়ের কথা বলি তাহলে এখন সকাল 6:25। খুব সকালবেলায় আমরা উঠে পড়েছি। আমরা চন্দ্রতাল থেকে বিদায় নেব এবং আজকে রাত্রিবাস হচ্ছে মানালিতে। কিন্তু আমরা ব্রেকফাস্ট করব না, কারণ মানালি তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমরা রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করব, না হলে মানালি রাস্তায় অটল টানেলে জ্যাম হয় প্রচণ্ড। সেই জন্যই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আর গতকাল যখন এখানে এসেছিলাম সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, তখন আপনাদেরকে ক্যাম্প সাইট দেখাতে পারিনি। দেখুন এখানে সব পরপর ক্যাম্প, পুরো খোলা জায়গা, আর রাত্রেবেলায় সেই হাওয়া। গুড মর্নিং যোগীজি। গুড মর্নিং স্যার। চলি। কালকে রাত্রিটা এমন একটা রাত ছিল যে রাতে ফোন ঘাটার প্রয়োজন হয়নি। 11টা বাজতে ঘুমিয়ে পড়েছি একদম ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডায় কম্বল টম্বল মুড়ে বিন্দাস ঘুম। সকালবেলা 6টার সময় যোগীজি ডাকছে, কৌশিকজি উঠিয়ে। কারণ আমাদের প্ল্যান ছিল 6টার সময় বেরোবো, যোগীজি বোধহয় 5:30টায় উঠে গিয়েছে। কম্বল থেকে বেরোলাম, একটু মুখে ক্রিম মাখলাম, জিনিসপত্র নিলাম, বেরিয়ে চলে এলাম। এই সেই নালা। আগের দিন বিকালবেলায় এখানেই সব গাড়ি আটকে গিয়েছিলো। এখন কিন্তু সমস্যা নেই, কারণ সকালবেলায় না জলটা কম থাকে। এখন ইজিলি নালা পেরিয়ে গেলাম। তার কারণ হচ্ছে সকালবেলায় জলটা কম থাকে। যত বেলা বাড়ে সূর্যের তাপটাও বাড়ে, যত উপরের বরফ সব গলতে শুরু করে, তখন জলের ফ্লোটাও বাড়ে। আর এই রাস্তায় এত সকালে হয়তো কোনো টুরিস্টের গাড়ি থাকবে না, কাজে আমরা ফাঁকায় পৌঁছে যাব। কিন্তু রাস্তার যে যন্ত্রণা সেটা কিন্তু সহ্য করতে হবে। কোকসার পর্যন্ত আজকের সড়ক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি মোটামুটি বেলা 2:30 থেকে 3টের মধ্যে মানালি ঢুকতে হয়, সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল বেরোনোটাই শ্রেয়। শুধু আমার ক্ষেত্রেই নয়, যদি আপনারা আমার মতো রাত্রিবাস করেন এখানে এসে টেন্টে, তাহলে আপনারাও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন। রাস্তাতে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে চা খেতে হবে আর ব্রেকফাস্ট করতে হবে, কারণ আজকে ব্রেকফাস্ট চা কোনো কিছুই খাওয়া হয়নি। তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে। উল্টো দিক থেকে আসা গাড়ির ভিড় না থাকলেও কয়েক কিলোমিটার অন্তর দেখা মিলছিল স্থানীয় ভেড়া কিংবা ছাগল পালক তার এক পাল গবাদি পশু সঙ্গে করে পথ চলার দৃশ্য। আর প্রত্যেকটা গ্রুপে একাধিক পাহাড়ি কুকুরের পথ চলা। আর এদের সাথে একটা কুকুরও থাকে। আর যে ভেড়ার পালক, একটা না একাধিক কুকুর থাকে এদের সাথে। আর যে ভেড়ার পালক সে পেছন পেছন লাঠি নিয়ে আসে। এরা এখন যাচ্ছে। এই যে টুরিস্ট গাড়িগুলো, এরা লোসার থেকে হয়তো ভোর 5টার সময় বেরিয়েছে। এদের যা প্ল্যান, সকালবেলায় চন্দ্রতাল পৌঁছাবে, পৌঁছানোর পরে চন্দ্রতাল দর্শন করে এরা আবার মানালি রিটার্ন করবে। অনেকটা জার্নি লোসার থেকে চন্দ্রতাল, চন্দ্রতাল থেকে মানালি, তার জন্য এরা সকাল সকাল বেরিয়েছে। যদি আপনারা লোসারে রাত্রিবাস করেন, সেক্ষেত্রে ভোর বেরিয়ে যেতে পারেন খুব সকালে। তাহলে কি হবে, রাস্তায় জ্যাম কম হবে, ধুলোও কম হবে। আপনারা চন্দ্রতাল পৌঁছে ফাঁকায় চন্দ্রতালা দর্শন করে নিতে পারবেন, কারণ তখন অতটা ভিড় থাকবে না, লোকজন থাকবে না। সেই সঙ্গে যখন সূর্য উঠছে তার যে আলো চন্দ্রতালে পড়বে সেটাও কিন্তু দেখার মতো। কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভোরবেলা বেরোতে হবে, একদম আর্লি মর্নিং
5টার সময়, সেটা আপনাদের ড্রাইভার আপনাদেরকে বলে দেবে। এই রাস্তায় তাড়াহুড়ো করা বা তাড়াতাড়ি করে মানালি পৌঁছানো বা রোহতাং পাস পৌঁছানো এই চিন্তা ভাবনা করাই যাবে না। আপনি গাড়িতে উঠে চুপচাপ বসে পড়ুন, কানে হেডফোনে গান শুনুন, টুকটাক কিছু খাওয়া দাওয়া করুন, ব্যাস ঠিক গন্তব্যে পৌঁছে যাবেন। এইবার আমরা চন্দ্র নদীর ব্রিজ পার করছি। ব্রিজ পার করার পর এতক্ষণে এসে ওই সামনে একটু জনমানবের দেখা পেয়েছি, জনমানব বা ক্যাম্প। এখানে একটা ধাবাও রয়েছে, এখানে আমরা চা খাওয়া কিংবা প্রাতরাশের কাজটা সারতে পারি। এই জায়গাটার নাম হচ্ছে বাটাল। এখানে ফোন নাম্বার দিয়েছে কেন, এখানে তো ফোন হবেই না, ফোন তো কাজই করবে না। 726 চাচার ধাবায় বিশাল কালেকশন, অনেক কিছু রয়েছে এখানে। ফ্রুট জুস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, জলের বোতল, সকালের ব্রেকফাস্ট, পরোটা, ওখানে চা তৈরি করছে চা। এখানে এরকম বসার জায়গা খুব সুন্দর, মানে এরকম একটা জায়গাতে এসে এত সুন্দর আয়োজন জাস্ট ভাবাই যায় না। খুব বিখ্যাত ধাবা এটা, চাচা চাচির ধাবা। একটু নিয়েছে আলুর পরোটা, সেই সঙ্গে আচার আর চা। এখানে সব রকম চা পাওয়া যায়। আমি একটু আমার জন্য স্পেশাল চা বানিয়ে নিয়েছি, মানে যে চায়ের মধ্যে এলাচ থাকবে না এবং মিষ্টি কম থাকবে। আর সেই সাথে রয়েছে আমার বেঁচে যাওয়া বিক্রির বিস্কুট বাকরখানি, 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, তো আর 3-4টে পড়ে আছে। পরের ট্রিপটা তো আবার 14 দিনের, তখন 3 প্যাকেট নিয়ে যাব। মানে এইসব ট্রিপে না, যেখানে নিরামিষ খাওয়া বেশি, পাহাড়ি জায়গা, সেসব জায়গায় ঘি, বাহরখানি বিস্কুট, মুড়ি, চানাচুর এগুলো থাকলে হয়ে যাবে, তারপর দিন কেটে যাবে। এই চাচা চাচি আবার টেন্টও ভাড়া দেয় থাকার জন্য। এই যে চাচা চাচির টেন্ট হাউস, যদি কেউ মনে করে রাত্রিবাস করবে এখানে এসে রাত্রিবাসও করতে পারবে। এখান থেকে চন্দ্রতাল হচ্ছে ধরে রাখুন আরও 15 কিলোমিটার। ওই সামনে রাস্তায় বরফ জমে রয়েছে, গ্লেশিয়ার, তার জন্য গাড়ি অন্য রাস্তা দিয়ে যাবে, মানে একটা বিকল্প রাস্তা করা হয়েছে নদীর লেভেলে, এখান থেকে গাড়ি যাবে। এটা কোনো রাস্তা? কি অবস্থা! গার্গেল করতাম না মুখে জল নিয়ে করে, এখানে মুখে চা নিয়ে গলা দিয়ে দিতে হবে, অটোমেটিক গার্গেল হবে করে। মেন রাস্তাটা বন্ধ করে দিয়েছে গ্লেশিয়ারের জন্য, তার জন্য নদীর ধার দিয়ে এরকম একটা রাস্তা বানিয়ে দিয়েছে, টেম্পোরারি রাস্তা যাকে বলে। তার মধ্যে আবার জল, বড় বড় পাথর, সেই বড় বড় পাথর জল সব ডিঙিয়ে চলেছে আমাদের গাড়ি, পাশ দিয়ে বয়ে চলেছে উন্মত্ত চন্দ্রা নদী। আলাদাই কিছু অভিজ্ঞতা। চন্দ্রতাল দেখতে এসে নামের আগে চন্দ্রবিন্দু বসে যাওয়াটা বিরাট কিছু নয়। আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট কানেকশান নেই, ফোনে নেটওয়ার্ক নেই, ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই। জানি না বাড়ির লোক কী করছে, কেমন আছে। কালকে দুপুর 3টের সময় বোধহয় বাড়ির লোকের সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল। বললো যে সংসারের খরচ তো যা কিছু আছে পাঠিয়ে দাও, হিসাব করে পাঠালো, কিছু বেশিই পাঠিয়ে দাও, কখন তোমাকে পাবো না পাবো পাঠিয়ে দিলাম। গাড়ি মে তেল খতম হয়ে যায় না। যতই বলি যতই ভাবি তাড়াতাড়ি পৌঁছাবো, সকালবেলা রাস্তাঘাট ফাঁকা, বাট বলা আর ভাবা আর যেটা বাস্তব এগুলোর মধ্যে অনেক অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। রাস্তার মধ্যে জ্যাম, কী কারণে? সামনে গ্লেশিয়ার কাটছে, সমস্ত গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। গতকাল আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, সেখানে বরফ টরফের দেখা তো পাইনি, কিন্তু আজ যেহেতু পথ পরিবর্তন হয়েছে সেহেতু এই রাস্তায় কিন্তু এরকম বরফ। আজকে জুন মাসের 11 তারিখ, তাও বরফ পুরোপুরি এখন গলেনি। এবার সামনে গাড়ি বরফে আটকে আছে, না রাস্তা সাফ করছে সেটা বোঝা যাচ্ছে না। না চলে ফোন, না চলে সোশ্যাল মিডিয়া, না চলে ইন্টারনেট, তো এইরকম কিছু দশা। অজানা পথে চলেছি তো চলেছি, না আছে পেট্রোল পাম্প, না আছে নেটওয়ার্ক, না আছে কোনো দোকানপাট। ওই যে চাচা চাচির দোকান আমরা লাস্ট পার করেছিলাম, তারপরে কিচ্ছু নেই। শুধু একটা জায়গায় দেখলাম ওই যারা ওই ছাগল টাগল সব পালন করে, ওই ছাগল টাগল পালন করা ওদের কিছু ঘর দেখেছি, আর কয়েকটা ঘোড়া দেখেছি, আর কিচ্ছু নাই। এইখানে যদি গাড়ি খারাপ হয়ে যায় না, মাথা খুঁটে মরবে। কী করে ও খবর পাঠাবে যে অন্য গাড়ি এসে বা রিকভারি ভ্যান এসে ওকে রেস্কিউ করবে? এখানে ভরসা হচ্ছে একমাত্র ভাগ্য আর হচ্ছে উপরওয়ালা। আর এইরকম যে রাস্তা পাথরের, যে কোনো সময় হয়তো একটা এরকম ছুচালো পাথরের আগায় লেগে টায়ার বাস্ট হয়ে গেল, স্টেপনি লাগানো হলো, গাড়িতে স্টেপনি আছে, সেটাও হয়তো কোনো খারাপ হয়ে গেল। মানে ভাগ্য যখন চূড়ান্ত খারাপ হবে, তাহলে অবস্থাটা ভাবুন কী করে এখান থেকে রেস্কিউ হবে। খবর পাবে অন্য গাড়ি এসে রেস্কিউ করবে, পুরো দিন গেল। এই রাস্তায় যাওয়ার পথে আমরা পালে পালে দেখছি ছাগলের দল, পাহাড়ি ছাগল আর হচ্ছে ভেড়া। আরও একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে নালা, প্রচুর ঝর্ণা পেয়েছি রাস্তায়। মানে হিমাচল প্রদেশে এসে এই জুন মাসেও ছোটোখাটো ঝর্ণার দেখা আপনারা পেয়ে যাবেন বা ঝর্ণার সঙ্গে ছবি তুলতে পারবেন এই যাত্রাপথে। যোগীভাই বলছে প্রথমে এই রাস্তা এখন যা আছে তাও তো
পাথর টাথর দিয়ে সমান করে দিয়েছে, পিচ নেই, পাথর দিয়ে সমান করে দিয়েছে, গাড়িটাও চলছে, থার্ড গিয়ারেও গাড়ি চলছে। আগে এই রাস্তা এতটাই খারাপ ছিল, এই চন্দ্রতাল থেকে মানালি ফিরে যাওয়ার রাস্তা, যে রাস্তায় গাড়ি মানে চালানোই মুশকিল ছিল, সব বড় বড় পাথর তার উপর দিয়ে চলতো। আর এই জন্য পাহাড়ে বেড়াতে আসলে না, বিশেষ করে যদি অফরোড থাকে সেক্ষেত্রে সবসময় প্রেফারেন্স হচ্ছে বড় গাড়ি। গাড়ি যত বড় হবে, যেমন জাইলো, ইনোভা ক্রিস্টা, তারপরে আর্টিকা, এই ধরনের গাড়ি যদি হয় না, সেক্ষেত্রে কী হবে, জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। সময় সকাল 9:30, আমরা আরও একটা জায়গা দেখা পেয়েছি, রাস্তার ধারে টেন্ট, এখানেও অনেকে আর কি টুকটাক খাওয়া দাওয়া করছে কিংবা রেস্ট করছে। আশেপাশের পরিবেশ খুব সুন্দর, মানে বলা যেতে পারে এই জায়গায় এসে জনমানবের দেখা পেলাম। এরা অবশ্য লোকাল, এরা টুরিস্ট নয়, এরা টেন্ট খাটিয়ে এখানে রয়েছে। চন্দ্রতাল থেকে কোকসার যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে ছাত্রু। এখন এখান থেকে কোকসার 40 কিলোমিটার। কোকসারের পর থেকে আবার আমরা ভালো রাস্তা পেয়ে যাব, তখন এই সড়ক যন্ত্রণার ভোগ করতে হবে না। ছাত্রু কিন্তু অনেকটাই বড় জায়গা, এখানেও টেন্ট রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,100 ফুট ওপরে। এখান থেকে মানালি হচ্ছে এখনও 83 কিলোমিটার। এখানে দোকানপাট, ক্যাফে টুকটাক রয়েছে। চলার পথে আবারও একটা ব্রেক। এই ব্রেকের দুটো অর্থ রয়েছে। এক তো পাহাড়ের ওপর থেকে নেমে আসছে একটা বিশাল ঝর্ণা, যেটাকে এখানকার ভাষায় বলা হচ্ছে নালা। এখানে জেসিবি দিয়ে রোডটা ক্লোজ করে এখানে মাটি ফেলার কাজ চলছে বা মাটি তোলার কাজ চলছে, কিছু একটা চলছে, একটু গিয়ে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছিলাম, এখানে মাটি ফেলার কাজ চলছে। কারণ এই রাস্তায় এত পরিমাণে গাড়ি চলে না, সেক্ষেত্রে যত গাড়ির চাপ লাগবে, পাথর বসবে, তত গাড়ি এখান থেকে বার করতে পারবে না। ওই জন্য এই জায়গাটা উঁচু করে দিচ্ছে, ওখানে মাটি ফেলে, ওদিকে ট্রাকে করে এনে মাটি ফেলছে, আর চারিদিকে এরকম সব গ্লেশিয়ার। চন্দ্রতাল থেকে সময় হাতে নিয়ে বেরোতে হবে, যতদিন না রাস্তা পুরোপুরি ঠিক হচ্ছে। কারণ রাস্তায় আমাদের কতবার আটকাতে হচ্ছে এই কাজের জন্য, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি লোসার থেকে চন্দ্রতালের দিকে আসুন, কিংবা চন্দ্রতালের দিক থেকে আপনি মানালির দিকে ফিরে যান, এরকম কিন্তু রোড কন্ডিশন রয়েছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি, রাস্তা খোলার কোনো নামই নেই। আমি একবার পাখির চোখে দেখার চেষ্টা করি যে কোন সিচুয়েশনে আমরা আছি, বা জ্যামটা কতটা দীর্ঘ, বা কী জায়গায় দাঁড়িয়ে আছি, আর কখন জ্যাম ছাড়বে। সময় 11:33। এতক্ষণে রাস্তার কাজে সামান্য বেরোতে দিয়ে গাড়িগুলো সব ছাড়ছে, ওদিককার গাড়ি আগে ছাড়ছে, তারপরে এদিককার গাড়ি ছাড়বে। কী সিচুয়েশান, বাপরে বাপ। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি মানালি পৌঁছাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, সব চিন্তায় জল। গতকাল যখন আমরা লোসার থেকে চন্দ্রতাল যাচ্ছিলাম, আপনারা তো ভ্লগে দেখেছেন, সেখানে রাস্তায় যে নালাগুলো ছিল, মানে ঝর্ণাগুলো ছিল, সেগুলো এতটাও বেশি ছিল না। বাট আজকে মানে ঘন ঘন ঝর্ণা রাস্তার মধ্যে, ঘন ঘন প্রচুর ওয়াটারফলস। মানুষ কি লেভেলে সাইকো হতে পারে, যেখানে একটা ফরচুনার আটকে যাচ্ছে, সেখানে স্কুটি টাইপের গাড়ি নিয়ে এসছে, হেলমেট ছাড়া, তাও আবার পিলিয়ন রাইডার নিয়ে। সত্যি ভাই, এইসব জোশ যে আমার কেন নাই কে জানে। অবশ্য সমীক্ষায় দেখা গিয়েছে যে এমন এমন টেরিন রয়েছে, এমন বিপদসংকুল রাস্তা রয়েছে, যেখানে হয়তো ক্লাসিক 350 বা হিমালয়ানের মতো গাড়ি পার করতে পারে না, সেখানে আবার স্কুটি পার করে গিয়েছে। এমন এমন রাস্তা যেখানে ফরচুনার কিংবা ওই আর্টিকা এইসব গাড়িও পার করতে পারে না, আবার অল্টো আরামসে পার করে যায়। এগুলো ডিপেন্ড করে চালানোর উপরে, মানে জোশ থাকলে, দম থাকলে, আর কনফিডেন্স থাকলে
ভাই কোনো ব্যাপারই না, বেরিয়ে পড়ো। ফাইনালি পিচ রোডের দেখা পেলাম। এখান থেকে অটল টানেল হচ্ছে এখনো 12 কিলোমিটার, আর মানালি হচ্ছে এখনো 45 কিলোমিটার। তাহলে মানালি থেকে চন্দ্রতালের রাস্তা এই জায়গায় এসে গ্রামফু পর্যন্ত এসে মোটামুটি আপনার আইডিয়া পেয়ে গেলেন। এখন বাজে বেলা 12:10। গ্রামফু পর্যন্ত পৌঁছানোর পর অন্য এক গাড়ির চালকের সঙ্গে টেলিফোনে কথোপকথন করে সিদ্ধান্ত নিলাম রোতাং পাস না গিয়ে আমরা শিশু হয়ে যাব বারালাচালার দিকে, কারণ রোতাংয়ের থেকে অনেক বেশি বরফ রয়েছে বারালাচালা পাসে। যদিও এর জন্য আমাদের গাড়ির চালককে এক্সট্রা পে করতে হবে, যেটা স্পিতি প্যাকেজের অন্তর্গত নয়। দুপুরবেলায় মানালি পৌঁছে আর মাটন খাওয়া হলো না, একদম সন্ধ্যাবেলা মেল রোড পৌঁছে আইসক্রিম খাবো। আপাতত দে টান কোকসার হয়ে বারালাচালা, আর এখান থেকে কোকসার হচ্ছে আর মাত্র 5 কিলোমিটার। আর হ্যাঁ, বারালাচা কিন্তু এই প্যাকেজে ইনক্লুড নয়, ওটা কিন্তু আমি এক্সট্রা করছি। অটল টানেল কিন্তু প্যাকেজে থাকবে, কিন্তু বারালাচালা প্যাকেজে থাকবে না, ওটা আমি এক্সট্রা যাচ্ছি। যেহেতু আজকে মানে এখন এই মুহূর্তে জুন মাসের 11 তারিখে রোটাং পাসে সেরকম বরফ নেই, কিন্তু আমরা খোঁজ পেয়েছি অন্য একটা ড্রাইভারের মারফত যে বারালাচালায় এখন প্রচুর বরফ রয়েছে। তো হিমাচলে বেড়াতে এসে যদি আপনাদের একটু বরফের ছোঁয়া না দিতে পারি, তাহলে আমি আর কিসের ট্রাভেল ব্লগার হলাম। তো চলুন বরফের ছোঁয়া আমি একটু নিয়ে আসি, আপনাদের একটু দিই। আর এখানে কিন্তু অনেকগুলো ওয়াটারফলস রয়েছে, মানে যদি কখনো মনে হয় জুন মাসে এসে মানালিতে ওয়াটারফলস দেখতে যাবো, ওয়াটারফলে স্নান টান করবো, ভিডিও করবো, ফটো তুলবো, তো হয়ে যাবে এখানে এসে বিন্দাস। সে কবে বাড়ি থেকে বেরিয়েছি আমি? 4 তারিখ, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আজকে 8 দিন হয়ে গেল বাবা। বাড়ি পৌঁছাবো 14 তারিখে মনে হয়। এই হচ্ছে কোকসার। এখানে খাবার দাবারের দোকান ধাবা সব কিছুই রয়েছে, মানুষজনের ভিড়ও রয়েছে। এখান থেকে অটল টানেল হচ্ছে আর 6 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট ওপরে হচ্ছে কোকসার। হ্যাঁ টিকে আছি, ফিট আছি, এতক্ষণ নেটওয়ার্ক এলো। মা ছাড়া কেউ মেসেজ করেই না আমাকে, এটাই হচ্ছে লাইভ। বাবা না পল করেছে, তুমি আসো, আমার মন খারাপ শেষ হবে। মন খারাপ শেষ হবে। আরে এতক্ষণ নেটওয়ার্ক এলো রে বাবু, চলে আসবো 13 তারিখ বাড়ি, তারপর খেতে যাব মট্ট বিরিয়ানি। আরে হ্যাঁ নেটওয়ার্ক এসেছে, এতক্ষণ এলো নেটওয়ার্ক, তাও এয়ারটেলে আসেনি, জিওতে এসছে, ওখান থেকে আর কি কানেক্ট করছি। চাপ নিও না, বেঁচে আছি। বেস্ট ফ্রেন্ড ট্রাভেল উইথ কৌশিক, যার 9.5 লাখের কাছাকাছি ফলোয়ার্স ইউটিউবে, ফেসবুকে 4.5 লাখের কাছাকাছি ফলোয়ার্স, ইনস্টাগ্রামে 1,02,000 ওপর ফলোয়ার্স। তার সাথে পার্সোনালি কানেক্টেড হচ্ছে 3 থেকে 4 জন। না তো কোনো বন্ধু আমার আছে, না আমি কারোর সাথে কথা বিশেষ বলি, না কারোর সাথে ভাবের আদান প্রদান করি। দর্শকদের সাথে কানেকশান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আর হোয়াটসঅ্যাপে কানেকশান কয়েকজনের সাথে। এটাই আমার লাইফ, কারণ আমার জীবনে আমি সব থেকে বেশি নিজেকে সময় দিই। সময় বেলা 12:30, আমরা পৌঁছে গেছি। ওই সামনেই রয়েছে অটল টানেল। এখান থেকে শিশু হচ্ছে আর 5 কিলোমিটার। এখানে তো রীতিমতো মেলা বসে গেছে। এখান থেকে সিমলা হচ্ছে 281 কিলোমিটার, মানালি 33 কিলোমিটার, কুল্লু 74 কিলোমিটার, মান্ডি 143, দিল্লি 572, চণ্ডীগড় 331। অটল টানেলের এখানে পুরো বসে গিয়েছে মেলা, এখানেই হবে খেলা। সময় বেলা 12:58, এসে পৌঁছালাম হচ্ছে শিশুতে এই হোটেল। এখানে না থাকবো না, এখানে এখন হচ্ছে লাঞ্চ করবো। তার আগে মুখ চোখ ধুলাম, একদম মুখ চোখ দিয়ে তো কালো সব নোংরা বেরোলো। এখান থেকে লাঞ্চ করবো, তারপরে আমরা যাবো হচ্ছে বারালাচালা পাসের দিকে। আর বারালাচালা পাস যাওয়ার রাস্তা এখান থেকে কিন্তু ঠিকঠাক, আর ওরকম অফ রোডের কোনো এক্সপিরিয়েন্স নেই, একদম বিন্দাস রাস্তা। শিশুতে আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করবো, সেখানকার একটা রুম আপনাদের দেখাই। রুমটা দেখে মনে হলো যে এরকম রুমে একবার না একবার থাকতেই হবে কখনো না কখনো। এদিকে পাহাড়, আর সামনে দিয়ে বয়ে যায় চন্দা নদী। এই চন্দা নদীকে কিন্তু আমরা চন্দ্রতাল থেকে সঙ্গে নিয়ে এসেছি। আর ওইদিকে দেখুন পাহাড়ের মাথায় কি সুন্দর বরফ জমে আছে। আর এখানেই আমাদের খাওয়া দাওয়ার সব আয়োজন হয়েছে। আমার খুব পছন্দের সালাদ, সেই সঙ্গে ভাত, গরম গরম ভাত, পাঁপড়। আর ইসমে কি দাদা? চিকেন কারি and roti rice. আর এই হচ্ছে রুটি। যা যা প্রয়োজন সব কিছুই আছে। এখান থেকে লাহুল শুরু হয়ে যাচ্ছে। স্পিতি তো আমরা ঘুরে এলাম, এখান থেকে শুরু হয়ে গেছে লাহুল। এই শিশুর পর থেকে এসে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওখানে আর কি একটু দাঁত মেজে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। সকাল থেকে তো সবাই সুযোগ পাইনি, তারপরে আবারও আমাদের জার্নি শুরু। আর এই বারালাচালা যেতে গিয়ে আমরা হয়তো দীপকতাল আর কিয়া তাল সুরজতাল, দীপকতাল আর সুরজতাল দুটো দেখে নিতে পারবো যদি আমাদের হাতে সময় থাকে। কারণ আমাকে কোনো দর্শক বন্ধু বলেছিলেন যে সুরজতাল দেখতে চাই, ভাবিনি যে দেখা হবে সুরজতাল, তো আজকে যদি কপালে থাকে দেখা হয়ে যাবে। আমরা চলেছি লে মানালি হাইওয়ে ধরে, সামনে বিশাল পাহাড় বরফে ঢাকা। এগুলো হিমালয়ের হয়তো কোনো রেঞ্জ হবে। শ্রীনগর দিয়ে যেমন লে যাওয়া যায়, লে লাদাখ, তেমনি মানালি দিয়েও যাওয়া যায়।
কিন্তু আমি কোনোদিন মানালি হয়ে লাদাখ যাইনি। শিশু থেকে রওনা দিয়ে বেলা 2 নাগাদ আমরা এসে পৌঁছালাম হিমাচল প্রদেশের তান্ডিতে। তান্ডি হচ্ছে সেই জায়গা যেখানে দুটো নদীর সঙ্গম বা কনফ্লুয়েন্স রয়েছে। এই দুই নদীর গল্প গিয়ে শোনাবো সুরস্তাল পৌঁছে, কারণ লিঙ্কটা ওখানেই রয়েছে। কেলং 9 কিলোমিটার, বারালা চালা 82 কিলোমিটার, লে 363 কিলোমিটার। দিকে রাস্তা যাচ্ছে হচ্ছে কিল্লারের দিকে, কিল্লার, আর সোজা যাচ্ছে রাস্তা লের দিকে। আমার দুপুর 2:21 আমরা পার করছি হচ্ছে হিমাচল প্রদেশের লাহুল ডিস্ট্রিক্টের কেলং। কেলংয়ের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার বা 10,000 ফুট। কেলংয়ে রয়েছে হচ্ছে কেলং মোনাস্ট্রি, এছাড়াও রয়েছে ন্যাচারাল বিউটি, খুব সুন্দর জায়গা। কেলংয়ে পোস্ট অফিসও আছে। কি রাস্তা মানালি থেকে লে যাওয়ার। সময় বেলা 3টে, আমরা পৌঁছে গেছি জিসপাতে। জিসপা হচ্ছে হিমাচল প্রদেশের লাহুল অ্যান্ড স্পিতি ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম। এখানে রয়েছে ভাঙা নদী। আর এই জিসপা হচ্ছে লে মানালি যে হাইওয়ে রয়েছে তার উপরেই। এখানেও থাকার জন্য হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। মানালি থেকে জিসপা আর আমাদের শ্রীনগর থেকে সোনমার্গ অনেকটা একই রকম। আর এখানে কিন্তু রিভার রাফটিংও হয় জিসপাতে। এইটা হচ্ছে দারচা ব্রিজ। আর দারচা ব্রিজ যে নদীর ওপর অবস্থিত, এটা হচ্ছে ভাগা নদী। ভাগা চন্দ্রতাল থেকে উৎপন্ন হয় হচ্ছে চন্দা নদী, আর সুরজতাল থেকে উৎপন্ন হয় হচ্ছে ভাগা নদী। এই দুটো নদী ওই তান্ডির কাছে নাম হয়ে যায় গিয়ে চন্দ্রভাগা। তারপর চন্দ্রভাগা নদী যখন জম্মুতে প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় হচ্ছে চেনাব নদী। এই জায়গাটার নাম হচ্ছে দারচা। মানালি থেকে লে NH21 এই যাত্রাপথে মোট 5খানা পাস পড়ে। প্রথম হচ্ছে রোতাংলা পাস, দ্বিতীয় হচ্ছে বারালাচালা পাস যেটা আমরা এখন দেখতে যাচ্ছি, তারপরে আসে হচ্ছে নাকিলা পাস, তারপরে লাচুলুংলা পাস, লাস্ট হচ্ছে তাংলাংলা পাস। এই 5টা পাস পেরিয়ে তারপরে পৌঁছাবে হচ্ছে লে। আমরা যাবো হচ্ছে দেখতে বারালাচালা পাস, মানে যাচ্ছি, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট ওপরে। আবারও আবহাওয়ার পরিবর্তন হবে, আবারও আমাদের জ্যাকেট পরতে হবে। কি হতে শুরু করে দিয়েছে, অলরেডি ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। মানালি লে হাইওয়ে ধরে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে জিংজাং বার সামনেই রয়েছে। তারপরে আসবে হচ্ছে সুরজতাল, দীপকতাল আমরা পার করে এলাম, এরপরে আসবে সুরজতাল। কিন্তু এই রাস্তায় এই রকম কিছু জ্যাম, এটা কিসের জ্যাম জানি না, প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে পড়েছে। ওখানে কিছু ছেলেপিলে আবার পতাকা নিয়ে ভারত মাতা কি জয়ের স্লোগান দিচ্ছে। ও ভিডিও শ্যুট করছে, আচ্ছা। আলাম দেশ বোধ আরেকবার স্বাধীন হলো। এমনই জায়গায় এসে জ্যামে পড়লাম যেখানে ফোনের কোনো নেটওয়ার্কই নেই, না আছে জিওর না এয়ারটেলের। টাওয়ার কমতে কমতে আসছিলো, যখন দীপকতাল পার করলাম তারপর থেকে টাওয়ার কমতে কমতে আসছে। আর দীপকতালটা যাওয়ার সময় কভার করবো, ছোট্ট একটা তাল। ভাবলাম আমাকে বারালাচালা দেখে আসি। ওহো বাবা, এখানে এসে কি দারুণ হাওয়া। এরা আগে যাবে, আগে গিয়ে জাম করবে। এটা দাঁড় করালো এমন জায়গায় ওদিক থেকে কোনো গাড়ি আসতে পারবে না। লোকজন থার কিনে না, কিছু কিছু লোক ভাবে আমি বন্দে ভারত এক্সপ্রেস কিনে নিয়েছি, সেখান দিয়ে গাড়ি চালিয়ে দেয়, রং রোডে ঢুকিয়ে দেয়, স্পিড কন্ট্রোলে নাই, গুচ্ছের লাইট, গুচ্ছের হর্ন। এখানে অপেক্ষা করে করে বেজে গেল হচ্ছে 4:15। মনে হচ্ছে এবার ব্যাক করতে হবে, আর উপায় নেই। সামনে যেরকম জ্যাম রয়েছে, আর জ্যামের থেকেও বড় কথা এই সব গাড়িগুলো যেগুলো এই সাইড দিয়ে এসে এম করে ঢুকিয়ে দিয়ে বসে থাকছে। এত দামি গাড়ি নিয়ে ঘুরছে ফরচুনার, অথচ এদের বুদ্ধির একটুও দাম নেই যে গাড়িগুলো যদি এইভাবে দাঁড়ায় তাহলে ওই দিককার গাড়ি কেমন করে আসবে, এদিককার গাড়ি কেমন করে যাবে। লোকের কাছে টাকা আছে, স্টেটাস আছে, কিন্তু কমন সেন্স বলে কিছু নেই। আর সিঙ্গেল রাস্তার কারণে এখানে কোনো ঝর্ণা রয়েছে যার জন্য এই গাড়িগুলো পাস করতে পারছে না। এই যে এইটার জন্য জাম ছিল। এই জায়গাটায় সমস্যা হচ্ছে যে ওই গাড়িগুলো না গেলে গাড়ি এখানে মোশন পাবে না, আর এখানে মোশন মানে স্পিডটা না পেলে গাড়ি উঠতে পারবে না। আর এই নদী না, এটা ঝর্ণা, একদম এখান দিয়ে রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এখানে গাড়ি স্কিড করার চান্স সবচাইতে বেশি। আর এখানে এত গাড়ি যাচ্ছে না, পাথরগুলো মুড়তে মুড়তে তার অবস্থান পরিবর্তন করছে। এই জ্যামের জন্যই আমাদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় এখানে নষ্ট হলো। চলো এবার একটা স্পিড ধরে নিচ্ছে গাড়ি, এই স্পিডটা ধরে রাখতেই হবে, নাহলে মুশকিল। এখান দিয়ে ঝর্ণাটা আসছে এদিক থেকে, রে বাপ রে বাপ। এদিকে কতটা জ্যাম ভগবান জানে।
জিজি বার এখনো 3 কিলোমিটার আর এরকম কিছু রাস্তায় गाड़ी জ্যাম। नीचे को तो निकल जाएगा। আজ রাত্রি 12টা বেজে যাবে। আর ওইদিকে আরও জ্যাম। বারালা চালা এখনও 12 কিলোমিটার। যত আমরা আগে যাচ্ছি না তত ওই বরফ ঢাকা পাহাড়গুলো যেন আমাদের কাছাকাছি চলে আসছে। দূরের ওই পাহাড়ের কি ভিউ, নীল আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে, সূর্যের আলো ধীরে ধীরে পড়ে আসছে, আর তারই প্রতিফলন পাহাড়ের জমা বরফে, যেটা স্পিতি ভ্যালিতে এসে আমরা পাইনি। এই বরফ, রাস্তার দুপাশে কম বেশি বরফ আর তীরের মতো হাওয়া ছুটে আসছে। এই কাঁচ নামিয়ে দিয়ে ভিডিও করা এখন মুশকিল, এবার আমাকে জ্যাকেট পরতেই হবে। স্পিতি ভ্যালিতে সেটাই বোধহয় বাকি ছিল। হিমাচলে এসে যদি হিমের দেখা না পাই তাহলে হয়তো হিমাচল ভ্রমণ কোথাও হয়তো অসম্পূর্ণ থেকে যায়। সময় বিকাল 5:23 আমরা পার করলাম সুরস্থলটা রাস্তার উপরেই আছে। আমরা হার সময় ওটাকে কভার করব বা ক্যামেরা বন্দি করব। আগে যাবো হচ্ছে বারালাচালা। আর এদিককার রাস্তাঘাট, ওফ ভাই কি দেখছি। আর এদিকে এখন কিন্তু টুরিস্ট কম, এমনিতে বিকেল হয়ে এসছে। সেই যে ভিড় ভাড় ধাক্কা ধাক্কি যেটা অটল টানেলে দেখা যায়, এদিকে নেই। প্রকৃতিকে উপলব্ধি করতে গেলে আপনাকে দুর্গম জায়গায় কষ্ট করে আসতেই হবে। আরেকটা কথা বলবো, যারা এই বছর কাশ্মীর যেতে পারছেন না, কাশ্মীর যাওয়ার কোনো পরিকল্পনা নেই, আপনারা হিমাচল প্রদেশ আসুন। আমি লাস্ট 7 দিন ধরে স্পিতি ট্রিপ করছি, আজ আমার শেষ দিন। কাশ্মীর আমি বহুবার গেছি, একটা অভিজ্ঞতা দিয়ে বলবো যে হিমাচল প্রদেশ কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয়। ইনফ্যাক্ট আমি যদি জানতাম যে স্পিতি ভ্যালি এত সুন্দর, আমি প্রত্যেক বছর কাশ্মীর ভাই যেতাম না। কাশ্মীরের বিভিন্ন জায়গায় যেভাবে এই দালাল চক্র চলে, এই পর্যটকদের কাছ থেকে টাকা লুটে নেওয়া, হিমাচল প্রদেশে এরকম কিচ্ছু নেই। রাস্তাঘাটও ভালো, হ্যাঁ কয়েক জায়গায় জ্যাম আপনি পাবেন, বাট যদি আপনার কাছে সময় থাকে, এনার্জি থাকে, ইচ্ছে থাকে, হিমাচল প্রদেশ আসুন। কোথাও বরফ পান না পান, এই বারালাচালা পাশে এসে বরফ হয়তো পেয়ে যাবেন। কারণ এমনিতেই এই জায়গাটা মোটামুটি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে হেভি স্নোফলের জন্য। আজ জুন মাসের 11 তারিখ, দেখুন কত বরফ এখানে। আপনি মানালিতে বরফ পাবেন না, আপনি রোতাং পাসে বরফ পাবেন না, আপনি শিশুতেও বরফ পাবেন না, কিন্তু আপনি এই জায়গায় এসে ডেফিনেটলি বরফ পাবেন। হ্যাঁ একটু কষ্ট করতে হবে, বাট কষ্টের পরে কিন্তু কেষ্ট মিলবে। আর এই জন্য ট্র্যাভেল উইথ কৌশিককে ফলো করতে হবে। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই বেল নোটিফিকেশান কিন্তু অল করে দেবেন নতুন ভিডিওর আপডেট পেতে। এখন অনেক বরফ গলে গিয়েছে, তার জন্য এই জায়গাটা কাদা, কিন্তু তার মধ্যেও ট্যুরিস্টদের উৎসাহের কোনো কমই নেই। মনে আপনাদের কোনো প্রশ্ন আসতেই পারে যে এখানে জুতো জ্যাকেট কোথায় ভাড়া পাবো। এই আশেপাশেই জুতো জ্যাকেট সব ভাড়া পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা ওই বরফে গিয়ে খেলা করতে পারবেন। ঠান্ডা যে খুব বেশি লাগছে না তা নয়, কারণ সূর্যের আলোটা পুরোপুরি পড়ছে তো তির্যকভাবে, হাওয়া বেশি দিচ্ছে না। আবার যখন সূর্য আস্তে আস্তে অস্ত হয়ে যাবে না, তখন তো হাওয়া দেবে বিকালবেলার দিকে, তখন আমার ঠান্ডা লাগবে। পাখির চোখে আপনাদেরকে দেখালাম যে এই বারালাচালা পাস কীরকম লাগে, সেই সাথে ওই দূর থেকে সুরস্থল যখন সূর্যের আলো ঠিক উল্টো দিকে এসে পড়ছে এবং তার আলোয় প্রতিফলিত হচ্ছে এই সুরস্থল। যাওয়ার সময় আমরা সুরস্থল দেখবো, আপনাদের সুরস্থলের কথাও বলবো। আমার মনে হয় না বাংলায় আজ অব্দি এমন কোনো ব্লগ আছে যেখানে পাখির চোখে এই বারালাচালা পাসকে দেখানো হয়েছে বা হিমাচলের সুন্দর দেখানো হয়েছে। সময় ক্রমশ ফুরিয়ে আসছে, একটু পরে সূর্য চলে যাবে, অস্ত চলে, তখন ঠান্ডা প্রচণ্ড বেড়ে যাবে, সেই সঙ্গে হাওয়াও বাড়তে শুরু করবে। আমাদের ফিরতে হবে। যাওয়ার পথে আমরা সুরস্থল দেখব, দীপকতাল দেখব, তারপর মানালিতে ফিরে যাব। আপাতত এটাই হচ্ছে প্ল্যান। বারালাচালা পাস থেকে 1.5 কিলোমিটার দূরেই রয়েছে সুরস্থল। আমি ড্রোনটা অবধি পাঠিয়েছিলাম, তখন আমি কিলোমিটার দেখে নিয়েছি, এটা এরিয়াল ডিস্টেন্সে 1.5 কিলোমিটারের কাছাকাছি হবে। তো এই হচ্ছে সুরস্থল সম্পর্কে কয়েকটা কথা জানিয়ে রাখি। ভারতবর্ষের 21st মানে হচ্ছে 21তম উচ্চতম হ্রদ হচ্ছে এই সুরস্থল। আর এই সুরস্থলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট। আর এই সুরস্থল থেকেই উৎপন্ন হয়েছে ভাগা নদী। আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে চন্দ্রতাল থেকে উৎপন্ন হয়েছে চন্দ্রা নদী, আর সুরস্থল থেকে উৎপন্ন হয়েছে ভাগা নদী। এই চন্দ্র আর ভাগা দুটো নদী গিয়ে মেশে হচ্ছে ওই তান্ডি বলে একটা জায়গায়। আমরা যখন শিশু পার করে এসেছিলাম সেই তান্ডির কথা বলেছিলাম, তখন ওই দুটো নদী মিশে চন্দ্রভাগা নাম নিয়ে প্রবেশ করে হচ্ছে জম্মু কাশ্মীরে, এবং জম্মু কাশ্মীর থেকে নতুন নাম নেয় যার নাম হচ্ছে চিনাব বা চিনাব নদী। তো এই হচ্ছে সেই সুরস্থল। তার এক পাশ দিয়ে চলে গেছে NH-21, যা কানেক্ট করে হচ্ছে লেহর সঙ্গে মানালিকে। আর বিকাল হয়ে আসতেই সূর্য যখন আস্তে আস্তে মেঘের আড়ালে, তখন ভয়ানক হাওয়া ঠান্ডা এখানে। আর যদি দৈর্ঘ্যের কথা বলি তাহলে এই লেকটা হচ্ছে টোটাল 800 মিটার। 800 মিটার হচ্ছে এই লেকটা লম্বা। আর শীতকালে কিন্তু যখন এই রাস্তা বন্ধ থাকে তখন এই লেকের জল পুরোপুরি ফ্রোজেন হয়ে যায়। কিন্তু দেখুন আমাদের ভারতবর্ষের সভ্য মানুষের সভ্য স্বভাব, এখানে জলের বোতল, প্যাকেট, চিপসের প্যাকেট সব ফেলে দিয়েছে। কি বলবেন বলুন তো এদেরকে?
যাদের মধ্যে এই সিভিক সেন্সটুকু নেই যে আমরা এই জায়গাটা নোংরা করবো না, এটা আমাদের দেশের সম্পদ। এই যখন বিদেশ থেকে কোনো মানুষজন আমাদের দেশকে দেখতে আসে না, তখন আরও আমাদের দেশের সম্পর্কে খারাপ ইমপ্রেশন জন্মায়। সিগারেটের প্যাকেট, বোতল, জুসের প্যাকেট সব এখানে ফেলে দিয়েছে। মানে এরা দামি দামি গাড়ি চড়ে বেড়াতে আসে, টাকা ইনকাম করে, কিন্তু সেন্স সত্যি নেই। স্থল পবিত্র একটা লেক যাকে বলা হয় উইশ লকার। এখানে অনেকে উইশ মানে মনোকামনা জানিয়ে গেছে ওই ধাগা বেঁধে দিয়ে। সময় করি বলছে বিকাল 6:27 আমরা রওনা দিলাম সুরজতাল থেকে। আমাদের দীর্ঘ পথ যেতে হবে। মাঝপথে আমরা একবারই দাঁড়াবো, সেটা হচ্ছে দীপক তাল দেখার জন্য, যেটা রাস্তা থেকেই দেখা যায় সুরজতালের মতোই, এতটা বড় নয়, ছোট। তারপর যাই না মানালি কখন গিয়ে পৌঁছাবো, কখনই বা মাটন খাবো। এবং আপনাদেরকে ব্লগ শেষ বলে আমাদের স্পিতি ট্রিপের এবারে ইতি টানবো। জানি আপনাদের মন খারাপ হবে যে এত সুন্দর সিরিজটা শেষ হয়ে গেল। ফিরবো আবারও নতুন কোনো গল্প নিয়ে। যতদিন আমি বেঁচে আছি কথা দিলাম কোনো দর্শককে হতাশ না করার। দর্শকদের হতাশ না করার শপথ নিলেও সময় ফেরার পথে আমাদের আরও একবার হতাশ করলো সেই একই জায়গাতে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় জ্যামে আটকে রেখে, যেটা কখনোই কাম্য ছিল না। সেই সঙ্গে অন্ধকারে ডুবে গেল দীপক তাল দেখার শেষ আশাটুকু। রাত 8:06 এখনও সেই জ্যামে আটকে আছি। গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে। মানালি আজকে রাত্রি 12টার মধ্যে পৌঁছতে পারলে হয়, নাহলে ডেটটা পাল্টে যাবে। ভাড়ালা পাস দেখতে গিয়ে পুরো লেগে গেছে ওয়াট। 1 ঘন্টারও বেশি সময় এখানে কেটে গেল। এখন বসে বসে সিনেমা দেখছি রেড 2। রাত 8:36 অবশেষে সেই জল জমা জায়গা মানে সেই নালা আমরা পার করলাম ধাক্কা খেতে খেতে। এখন আর সামনে কোনো জ্যাম নেই, এবার গাড়ি টান বেরোবে। সময় রাত 10:09। মানালি হচ্ছে এখান থেকে এখনও 85 কিলোমিটার। আমাদের যোগী ভাই গাড়ি চালাচ্ছে না, গাড়ি পুরো ওড়াচ্ছে। আমিও একটু টেনশনের মধ্যে আছি। লোকটা সেই সকাল 6টা থেকে জার্নি শুরু করেছে, রাত 10:09 এখনও লোকটা গাড়ি চালাচ্ছে। খারাপও লাগছে, বাট আমার সেই ক্যাপাবিলিটি নেই যে আমি এখন এই রাস্তায় বলবো যোগী ভাই আপনি একটু রেস্ট করুন, আমি গাড়ি চালাই। কারণ পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে কখনোই পারবো না, সম্ভব নয় সেটা। তো যাই হোক, যোগী ভাই এক্সপার্ট মানুষ। এখান থেকে শিশু হচ্ছে আর 9 কিলোমিটার, তারপরে শিশু পার করে অটোডাল পার করে তারপরে আমরা মানালির পথে যাব। জ্যামে আজকে আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। না হলে এতক্ষণে মানালি পৌঁছে খাওয়া দাওয়া করে হয়তো ঘুমানোর তোড়জোড় করছি। কখনো এমনটাও ভাবিনি যে রাত 10:30টার সময় অটোটা কোনোদিন পার করতে হবে, বাট আজকে পরিস্থিতি চায় পুরো সেটাই করতে হচ্ছে। দেখা যাক মানালি কখন গিয়ে পৌঁছাচ্ছি। রাত 10:50 11টা আমরা পার করলাম সোলাং ভ্যালি। সোলাং ভ্যালির তো ভিডিও আপনাদেরকে আগে দেখিয়েছি আমি যে কীরকম থাকে এখানে বরফের সময়। এখন কিন্তু সোলান ভ্যালিতে কোনো বরফ নেই। আবার হয়তো এই বছর অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে হয়তো বরফ পড়তে পারে। রাত 11:10 আমরা পৌঁছে গেছি মানালিতে। কিন্তু এ কি ভেবেছিলাম তো মানালির মেল রোড সব বন্ধ হয়ে যাবে, এ তো মনে হচ্ছে বিষ্ণুপুরের মেলা। তো অবাক, আমি বললাম সব বন্ধ হয়ে যাবে, লোকজন থাকবে না। এত রাত্রেও মানালির মেল রোড এরকম জমজমাট, অবাক কাণ্ড। এত রাতে এরকম ভিড় ভাই, মানুষ ঘুমাবে কখন, মানুষ শপিং করবে কখন, মানুষ খাবে কখন, মানুষ স্বপ্ন দেখবে কখন। রাত 11:25 এসে পৌঁছালাম মানালির ভিড়ভাড় পেরিয়ে, যুদ্ধ করে আলটিমেট হোটেলে। এই হচ্ছে রুমের আগে রয়েছে বাথরুম ঠিকঠাকই আছে, বেসিন আছে এখানে। হাওয়াই চপ্পল রয়েছে রুমে হেঁটে বেড়ানোর জন্য। এখানে লাগেজটাকে রাখার জায়গা, ড্রেসিং টেবিল, ওদিকে টিভি, এখানে কাঁচের বোতলে জল, গ্লাস, বাট নেই হচ্ছে ইলেকট্রিক কেটেল, কিন্তু এখানে নেই। এখানে টেবিল রয়েছে কাজ টাজ করার জন্য, ফ্যান রয়েছে, বসার জন্য এখানে 2টো চেয়ার, সামনে একটা টেবিল, ওইদিকে ফোন, এই হচ্ছে বিছানা। রুমটা বেশ বড়, ঠিকঠাকই আছে। আপাতত একটু রেস্ট করে নিই, তারপর খেতে ঘুমোতে বোধ হয় 12:30 আজকে বেজেই যাবে। এত রকম হোটেলে এত রকম বিছানায় ঘুমিয়েছি না, আর কিছু ফিল হয় না এখন। মনে হয় কখনো বাড়ি গিয়ে না বাড়ির বিছানায় ঘুমাবো। 11 জুনের সেই রাত মানালিতে কাটিয়ে পরের দিন সকালে আবারও রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সময় ঠিক সকাল 8:12। মানালিকে বিদায় জানিয়ে আবারও পথ চলা শুরু হলো আমাদের চণ্ডীগড়ের পথে। পরের বার যখন আসবো তখন মানালি একটু ঘুরে নেবো, এবার তার পায়ে হেঁটে মেল রোড ঘোরা হলো না। আর এই যাত্রাপথের অভিজ্ঞতা আর হয়তো শেয়ার করা দরকার পড়বে না আপনাদের সাথে। সময় বিকাল 4:04। যোগী ভাই ফির মিলেঙ্গে, আলবিদা, बेस्ट ऑफ लक। আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড়। যোগী ভাই আমাদের চণ্ডীগড় ড্রপ করে দিল। স্পিতি ব্লগ হিট হোক,
কি ফ্লগ হোক সেটা বড় কথা নয়, বাট যোগী ভাই আমাদের যেভাবে ঘুরে দেখিয়েছে হিমাচলের কোনায় কোনায়, আর আমরা যা এই কদিন এনজয় করেছি সত্যি সেটা মনে রাখার মতো, কিন্তু আমার কাছে খুব মেমোরেবল। এবারের মতো যোগী ভাইকে বিদায়, দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো গল্পে নতুন কোনো জায়গায়। খুব ভালো থাকবেন। আচ্ছা না চণ্ডীগড় পৌঁছানোর পরে কি হয়েছিল সেই গল্পটা না হয় শুনবো দর্শকদের কাছ থেকে কমেন্ট সেকশনে। শেষ করলাম আজকের এই পর্ব, সেই সাথে স্পিতি ভ্যালি ট্রিপ। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে খুব তাড়াতাড়ি। আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করার সাথে সাথেই ট্র্যাভেল উইথ কৌশিকের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবেন নতুন গল্পের আপডেট পেতে, যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর একই সঙ্গে শেয়ার করেছি এই স্পিতি ট্রিপের খরচ, আইটেনারি এবং যোগাযোগ নম্বরের পিডিএফ ফাইল।